প্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণের মধ্যে বঙ্গভবন ছেড়ে যেতে পারেন। তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন। এর মধ্যে গুলশানে তার নিজের বাসা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি ছিলেন দেশের 22তম রাষ্ট্রপ্রধান। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2028 সালের 23 এপ্রিল, কিন্তু তিনি 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। মেয়াদের 2.25 বছর বাকি থাকতেই পদত্যাগ করেছেন তিনি। বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। তিনি যোগ দিচ্ছেন সেখানকার খবর নিয়ে। শিউলি, সাবেক রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বঙ্গভবনে কি আনুষ্ঠানিকতা দেখছেন জানাবেন। সুমনা, সকাল থেকে এখন পর্যন্ত কয়েক দফা রাষ্ট্রপতির বিদায়ের যে সময় সেটা পরিবর্তন করা হয়েছে, তবে এখন দুপুর ঠিক 2টা। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতি বঙ্গভবন ছেড়ে বের হননি, যদিও তাকে বিদায়ের যে রাষ্ট্রীয় প্রোটোকল, যে আনুষ্ঠানিকতা, তার সবগুলোই প্রস্তুত আছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকার। এবং যেহেতু আপনি জানেন যে এটা একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং চারপাশে যান চলাচল রয়েছে, সব মিলে নিরাপত্তার ব্যাপার আছে, সবগুলো সামলাতে আসলে এখানে দায়িত্বরতরা কাজ করছেন। তবে এখনও পর্যন্ত রাষ্ট্রপতির যে গাড়িবহর সেটা এখনো পর্যন্ত বের হয়নি। ফলে গণমাধ্যম কর্মী যারা এখানে সকাল থেকে অপেক্ষা করছেন, তারা সহ এখানে যেসব উপস্থিত ব্যক্তিবর্গ রয়েছেন, প্রত্যেকেরই অপেক্ষা আসলে কবে নাগাদ খুলবে বঙ্গভবনের ফটক এবং বের হয়ে আসবেন রাষ্ট্রপতি। তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন এবং তার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এটাই হবে তার আসলে শেষ আনুষ্ঠানিক বিদায়। এবং এখান থেকে তিনি সোজা তার গুলশানে যে নিজ বাসভবন রয়েছেন সেই বাসভবনে তিনি উঠবেন এবং তাকে রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকল মেনে, নিরাপত্তা মেনে তাকে তার গুলশানের যে কার্যালয় সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে বঙ্গভবনের ভেতরে রাষ্ট্রপতিকে বিদায়ের জন্য তার যে গাড়িবহর প্রস্তুত করার বিষয়, সেটা সাজসজ্জার বিষয় এবং তার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র গোছানোর বিষয়, তার সবগুলোই সম্পন্ন করা হয়েছে। এবং আপনি জানেন ইতোমধ্যে বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে গত কয়েকদিন ধরে তার ব্যক্তিগত যে মালামাল ছিল, সেই মালামাল গুলশানের ভবনে স্থানান্তরের কাজগুলো ইতোমধ্যে শেষ করা হয়েছে এবং গুলশানের যে ভবন, সেই বাড়িটির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সংস্কার কাজও এর মধ্যে সম্পন্ন হয়েছে। এবং সুমনা, আপনি নিশ্চয়ই জানেন যে গত শুক্রবার তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি নেন, অর্থাৎ পদত্যাগ করেন এবং আনুষ্ঠানিকভাবে তার আজকেই বঙ্গভবন ছেড়ে যাওয়ার কথা এবং সেই প্রস্তুতিই চলছে সকাল থেকে মূলত। এবং যে কোনো সময় বঙ্গভবন ছেড়ে তিনি বের হবেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে যেহেতু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন এবং চিকিৎসকরা সেই অনুযায়ী তাকে আসলে তার শারীরিক যে অবস্থার অবনতি সেটা কাটাতে তাকে সিঙ্গাপুর অথবা ব্যাংককে তার চিকিৎসা নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করার পর, অর্থাৎ তিনি তার গুলশানের বাসভবনে ওঠার পর তিনি বিদেশে তার চিকিৎসা নেওয়ার বিষয়টি সম্পন্ন করতে তার বিদেশ যাওয়ার কথাও রয়েছে, সেটা আমরা প্রাথমিক সূত্রে জানতে পেরেছি। এবং যেহেতু তিনি বিদায়ী রাষ্ট্রপতি এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের পদত্যাগ করার পরও যেসব সুযোগ সুবিধা তার পাওয়ার কথা, সেই সমস্ত কিছু তিনি আসলে পাবেন এবং সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং আমরা যেহেতু এখনও বঙ্গভবনের সামনে আছি এবং রাষ্ট্রপতি কবে নাগাদ বেরোচ্ছে এবং বের হলে তার গাড়িবহর ঠিক গুলশানের কার্যালয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি বের হওয়ার পর কি পরিস্থিতি থাকে পুরো এলাকার এবং সব মিলে রাষ্ট্রপতির আসলে সর্বশেষ গন্তব্য কি, সে বিষয়ে আপডেট আমরা সুমনা পরবর্তীতে আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল এখান থেকে সর্বশেষ। শিউলি, ধন্যবাদ আপনাকে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বেলা 11:30টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর হাফিজ উদ্দিন আহমদ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে তিনি পরিদর্শন বইয়ে সই করেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তিনি রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সেনা সদর নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আনার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, তাই এক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সামগ্রিক কর্মদক্ষতাকে গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে কিভাবে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আজ থাকছে এই নিয়ে প্রতিবেদন। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্য ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে প্লাস্টিক, হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ, ইনজেকশনের সুচ, স্যালাইনের ব্যাগ সহ অন্যান্য বর্জ্যের কারণে জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। বান্দরবানে অপরিকল্পিত ও অস্থায়ী ডাম্পিং স্টেশনে উন্মুক্তভাবে ময়লা আবর্জনা ফেলার কারণে বৃষ্টির পানির সাথে বর্জ্যগুলো ছড়িয়ে পড়ছে স্থানীয় ঝিরি, নদী ও কৃষি জমিতে। এতে নষ্ট হচ্ছে কৃষি জমি, দূষিত হচ্ছে পরিবেশ ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে জনজীবন। এদিকে দুর্গন্ধ ও দূষিত হওয়ার কারণে স্থানীয়দের একমাত্র পানির উৎস ঝিরি থেকেও ব্যবহার করা যাচ্ছে না পানি। হাসপাতালে এই যে সুইচ বলে, বিভিন্ন ফার্মাসির যে বিষাক্ত যে ওষুধের দ্রব্য ব্লেড হইতে ছুরি যা হয়তো এখানে ডুবে আছে, নামতে গেলে তো আমাদের এটা আতঙ্কিত হয়ে যায়, কখন যে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের। কিন্তু তাদের এই জিনিসটা খেয়াল রাখা উচিত ছিল যে কি, যাতে করে পার্শ্ববর্তী যে জমি, ধানের জমি, তাদের ক্ষতি না হয়। তারা ওই ধরনের যে একটু ব্যবস্থা নিতেন, হতে ক্ষতি হতো না। আসা যাওয়ার পথে দেখেন রাস্তার উপরে পৌরসভার ময়লাগুলো রাস্তার উপর ফেলে যায়, ভালো ময়লাগুলো একদম নদীতে চলে যায়। ওদিকেও মনে করেন ছোট ছোট যেগুলো জিরি আছে, জিরির মধ্যে মানুষ গোসল করতেছে, বাচ্চা নিয়ে মনে করেন এদিকগুলি মাদ্রাসা যায়, স্কুলে যায়, আমরা আসা যাওয়া করতে পারি না। এই দুর্ঘটনাটা পুরো বান্দরবান শহরে এটা ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও প্লাস্টিক সহ হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ, সুচ ও ভাঙা কাচের ভয়ে জমিতে কাজে নামতে পারছেন না কৃষকরা। পৌরসভা ময়লাগুলো সব ওইখানে স্থায়ী আটকানো, ওনারা কোনো কিছু করেন নাই। বৃষ্টি হলে এভাবেই আছে, কিন্তু এবারে যে পরিমাণ আসছে, এটা তো আর চাষ করার মতো না। এটা যদিও পৌরসভা থেকে হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে পৌরসভার বাইরে গিয়ে। তো ওখানে কর্মচারী হিসেবে আমি যেতে পারি না, প্রথমত আমি যেতে পারি না। আর আমি গেলেও আমার করার কিছু নেই এই কারণ আমার কাজ হচ্ছে সীমাবদ্ধ। এখানে জনগণ যে প্রাত্যহিক ময়লাগুলো উৎপাদন করে, সেগুলো অপসারণ করাটা হচ্ছে আমার কাজ। বান্দরবানবাসীর দাবি, জেলায় একটি আধুনিক ও পরিবেশ বান্ধব ডাম্পিং স্টেশন নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি সংস্কারের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে দেওয়া সহ তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্স ও স্পেনে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়া আগুন ফ্রান্সের বোর্দো ও স্পেনের মাদ্রিদের মতো বড় শহরগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। আগুন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে প্রায় 3 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অনেকে নিজেই সরে গেছে। ভয়াবহ দাবানল ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় পুলিশ বাহিনীর প্রধান সহ 6 জন প্রাণ হারিয়েছেন। শনিবার গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় পুলিশ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদেল নাসের আল মাকাদমাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তিনি উত্তর গাজার গভর্নরের দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে জেনারেল আবদেল নাসের হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। ইসরায়েলি হামলায় নুসেইরাত শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি চিকিৎসা কর্মী এবং খান ইউনিসে ইসরায়েলের আলাদা দুটি হামলায় 3 জন নিহত হয়েছে। এছাড়া গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আহত এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।